নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা সকালের ব্রেকফাস্ট থেকেই স্টার্ট করলাম। আজকে একটা নতুন জিনিস খুব করার ইচ্ছে হলো, মানে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ মেকারটা আমার মেয়ে বার্থডেতে অ্যাজ আ গিফট পেয়েছিল। তো অনেক দিনই ভাবছিলাম এটা ইউজ করব, কিন্তু ব্রেড খুব একটা আমরা খাই না। তাই আজকে ভাবলাম একটু অন্য রকম কিছু ব্রেকফাস্ট করা যাক। তাই নিলাম একটা ডিম, বাটার আর একটু সবজি সামান্য সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সাথে একটু মেয়োনিজও নিয়েছি। আমার এই টাইপের ব্রেকফাস্ট বরাবরই ভালো লাগে খেতে। তো আজকে অনেক দিন বাদে এই ব্রেকফাস্টটা বানাবো। আগে আমি ফ্রাইং প্যানেই করতাম, তো ভাবলাম যখন এই মেকারটাই আছে তাহলে করব না কেন। তো একটুখানি ডিমটাকে একটু স্ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে ওই সবজিগুলো দিয়ে দিলাম, আর সাথে ছিল একটুখানি বাটার। সব কিছু দিয়েই একসাথে একটা মিক্সচার টাইপের বানালাম। তারপরে ওইটাকে ব্রেডের মধ্যে এখন দিয়ে দেবো। বেশ ভালোই লাগে খেতে। আর আজকে একটু টমেটোও নিয়েছি, টমেটো কোনো দিন আমি আগে দিইনি, তো ভাবলাম একটুখানি টমেটোও দিই সামান্য আছে যখন। আর শীতকালের টমেটো তো এমনি একটুখানি হালকা টক টক হয়, বেশ ভালোই লাগে খেতে। আমার হাজব্যান্ড আবার সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি ভাত, ডাল, ডিম ভাজা এইসবই একটু খেতে পছন্দ করে। তাই আমি বললাম যে আজকের দিনটা খাও, কালকে নয় আবার তোমাকে ওরকম দেবো। তো দেখি আজকে খেতে কীরকম হয়, অনেক দিন বাদে করছি যদিও। ব্যাস পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আর একটা ব্রেডের মধ্যেও হালকা একটুখানি বাটার স্প্রেড করে ওটার উপরে একটুখানি করে আবার দিয়ে দেবো। সামান্য একটুখানি মেয়োনিজ এখানে দিয়ে দিলাম, অল্প, নাহলে খেতে আবার কীরকম হবে কে জানে। এই যে এবার আটকে দিলাম। এবার যতক্ষণ না এই গ্রিন লাইটটা জ্বলছে ততক্ষণ ওয়েট করবো। যে গ্রিন লাইটটা এবার জ্বলে গেছে, এবার দেখি কীরকম হয়েছে ভেতরটা। বা সুন্দর গন্ধটা ভালো বেরোচ্ছে। তো এই যে হয়ে গেছে, সুন্দর গ্রিলড হয়ে গেছে একদম, খুব ভালো লাগছে দেখতে, খেতেও ভালোই হবে। ব্যাস ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার নিয়েছে, সাথে আবার একটুখানি চাও করেছি। তারপরে তো আবার দুপুরে রান্না। আজকে বাজার থেকে নিয়ে এসছি এই পার্শে মাছ। পার্শে মাছ আমার বরাবরই খুব প্রিয়। ছোটোবেলা পার্শে মাছের ডিম হোক কি তেল হোক এত ভালোবাসতাম খেতে, খুব ভালো লাগে। তাই ভাবছি একটু পার্শে মাছের একটু ঝালঝাল করে একটু ঝোলটা করব। আজকে আবার একটু বেলা হয়ে গেল, মেয়েও আসার সময় হয়ে গেছে। সবসময় ভাবি যে মেয়ে আসার আগেই রান্নাটাকে কমপ্লিট করব, কিন্তু আজকে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি কমপ্লিট হবে রান্না। তাও চেষ্টা করি, না হলে মেয়ে আসলে যা উৎপাত করতে শুরু করে তখন আর রান্নার দিকে আমি আর মন দিতেই পারি না। তো মাছটা একটুখানি ভেজে নেব। পার্শে মাছ খুব কড়া করে আমি ভাজি না, কিন্তু কয়েকদিন ধরে কোনো মাছই যেন ঠিকঠাক করে খেতে পারছি না। কেন খেতে পারছি না কে জানে, কোনো কারণও বুঝতে পারছি না। পার্শে মাছ তো খুবই ভালো লাগে খেতে, এই মাছটা যাতে ঠিকঠাক করে খেতে পারি তাই ভাবলাম একটু বেশি ভাজি। নাহলে পার্শে মাছ একদম কড়া করে ভাজলে মাছের টেস্টটাই থাকে না। একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর সামান্য একটুখানি পেঁয়াজ দেব। আজকে মাছের ঝাল করব, কিন্তু হলেও আমি না একটু আলু দেব। এই আলু ছাড়া না মাছের ঝোল বা ঝাল কিছুই যেন ভালো লাগে না। একটু যদি আলু ভেঙেও নিই ভাতের মধ্যে তাও যেন ভালো লাগে। এই সব রকমের মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, একটুখানি টমেটো বাটা। বলতে সব আমি গুঁড়ো মশলাই ইউজ করি। মাঝে আমি খুব বেটে মশলা রান্না করছিলাম, তারও একটু আলাদা টেস্ট আছে, কিন্তু কিন্তু সময়ের অভাবে ওটা আর করা হয় না। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার একটুখানি জল দিয়ে দিলাম, আর মাছগুলো একে একে দিয়ে দেব। আমার শাশুড়ি জলটা ফোটার পরে মাছটা দেয়, কিন্তু আমি জলটা ফোটার আগেই মাছটা দিই। কারণ আমার মা অনেক সময় বলে যে মাছটা ঝোলের সাথে একটু না ফুটলে মাছের গন্ধটা যেন ওই ঝোলটার সাথে মিশবে না। তো ওই কারণেই হয়তো, এবার হয়তো পরে দিলেও হয়তো মেশে, কিন্তু ওই যে এক মা বলেছে ওইটাই যেন করে এসেছি, আর ওটাই করে থাকি সব সময়ের জন্য। এই মা, একটা মাছের মাথা মনে হয় ভেঙে গেছে। ও ঠিক আছে, থাক, আমি খেয়ে নেবো। আজকে আর একটা জিনিস একদম নতুন করব, সেটা হচ্ছে পুঁটি মাছ আর মটর শাক। রান্নাটা আমি আগে সোশ্যাল মিডিয়ায় সার্চ করেছি,
যে আদৌ এরকম রান্না হয় নাকি, কিন্তু কোথাও আমি পেলাম না খুঁজে। কারণ মটর শাক আনা হয়েছে আর সাথে পুঁটি মাছ ছিল। পুঁটি মাছের ভেবেছিলাম নর্মাল একটুখানি ঝোল করবো, একটুখানি আলু দিয়ে করব। হঠাৎ করে ভাবলাম এই মটর শাক দিয়ে মাছ করলে কীরকম হয়। এবার আমি ফোন করলাম আমার মাকে, তখন মা বললো আমি তো পুঁটি মাছ দিয়ে কোনো সময় মটর শাক করিনি, অনেক সময় শোল মাছ দিয়ে করা যায়, তো তুই করতে পারিস, অসুবিধে কী আছে। আমাকে বলল তুই মাছটাকে ঠিকঠাক করে রান্না করে নে, তারপরে যে মটর শাকটা যেটা তুই কেটে রেখেছিস সেটা তুই আস্তে করে তুই দিয়ে দিস, দেখ ওটাই টেস্ট হবে খেতে। তো ভাবলাম যে ঠিক আছে শুরু তো করি। তো একটুখানি ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়নই দিয়েছি, তারপরে একটুখানি আলু দিলাম, দিয়ে তারপরে মশলা টশলা দিয়ে একটুখানি কষালাম। আমি না এটাতে পেঁয়াজ ইউজ করিনি। ব্যাস মশলা আমার কষে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শাক। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, একটু নাড়ানো চাড়ানোর পরে এই মাছগুলো তার সাথে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু দিয়ে দেব সামান্য একটুখানি জল, খুবই সামান্য জল দেব। আর তারপরে একটুখানি ঢেকে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ না পুরোপুরি হয়ে যাচ্ছে। এই যে আমার মেয়ে চলে এসছে, এসে বলে নাকি এটা গিফট আছে। কি দিয়েছে এটা? কেন দিল কেন তোকে হঠাৎ? হ্যাপি বার্থডে যেটা পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়েছে ঠিক। তো বড় ইয়ে ছিল না, বক্সে পেয়েছিলিস না? বাহ, তো তুমি হাফ আমি হাফ তো। স্কুলে কি করিয়েছো আজকে? কোনো খেলাধুলো হয়েছে? তো স্কুলে পিকনিক মানে হবে কিন্তু জানিস, নোটিশ আজকে দেখলাম। কবে? 28। আমরা একা একা নাকি? আই চেকিং হয়েছে আজকে? কোনো ঠান্ডা কাশি কোনো প্রবলেম আছে কিনা? তো তুই বলিসনি যে আমার ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে? বলেছি। এই কার্ডটা দিয়েছে, বাহ। এই দেখ, এই যে এইগুলো খেলে তোমার আই হেলথ ঠিক থাকবে, এই দেখো এই ফুডগুলো খেলে দিয়েও দিয়েছে সেটা। ওভাবে কিছু দিয়ে চেক টেক করলো কি? তাহলে আই বলেই তো লেখা আছে, মানে ফুল বডি চেক আপ হচ্ছে নাকি তোর? ফুল বডি চেক আপ। ও আমার আচ্ছা। একটা আঙুলে একটা টিন মানার মতন কি একটা জিনিস দিয়েছে, তার উপর একটা থার্মোমিটারের মতন কি একটা দিয়েছে, ওটা আমাদের আমরা যত বড়। তো তোরা কি লাফালাফি করছিলিস? লাফালাফি করতে করতে এমন একটা বাচ্চা এমন একটা জোরে গুঁতো খেয়ে হয়ে গেছে, তারপরে আমরা সবাই মিলে টেনে উঠিয়েছি। তাই? হ্যাঁ। বাহ, এগুলো কি একা একা করছিস না ম্যাম করে দিই? সত্যি কথা বলবি? একা একা। তোদেরকে এই নাম্বারসগুলো লিখে দিয়েছে? ও তুই দাগ টেনে টেনে করেছো? হ্যাঁ। বাহ, তো ম্যাম বলেনি যে রায়েশা তুমি তো সবই পারছো করতে? দুটো করিয়েছে নাকি দুদিনে দুটো করিয়েছে? দুদিনে দুটো। কোথায়? এই তো এখানে ও 20 লেখা, এখানে ও 20 লেখা। 26 কালকে। 26 তো এটা বছর বাবা, এটা বছর, এটা এটা নিউ ইয়ার হলো না আমাদের, সেই জন্য 26 লিখি। 20 মানে হচ্ছে কি বলো তো, আজকের ডেট, ঠিক আছে? আজকে 21 মানে আমি বলছি এটা হচ্ছে ডেট, এটা আমরা আজকের ডেট লিখি, এটা হচ্ছে লিখি মান্থ, আর এটা আমরা কি লিখি ইয়ার, বুঝতে পেরেছো? এবার মনে করো আজকে 20, তাহলে কালকে 21, তারপর দিন 22, তারপর দিন 23, ঠিক আছে? বুঝতে পেরেছো? বাহ, তুমি তো গুড পেয়েছো। এটাও কি তুমি একাই করেছো? পুরো একা? ভেরি গুড, ভেরি গুড, বাহ 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 বাহ। ওর ক্লাস ওয়ার্কের কপিটা আমি অনেক দিন ধরেই চেক করতে পারছিলাম না। এই কপিটা ওর প্রায় না সাবমিটই থাকে, মানে ইংলিশ আর ম্যাথস দুটো খাতাই বেশিরভাগ সময় ম্যাম কী করে ওখানেই জমা রেখে দেয় যাতে ক্যারি করতে না হয় প্রতিদিন। তো আজকে দিয়েছে,
তো দেখছি প্রত্যেকটাতেই গুড পেয়েছে। ভালোও লাগে না, নিজের ছেলেমেয়ে যখন গুড পায় বা ভালো কিছু করতে পারে তখন মা বাবাদের কতটা যে আনন্দ হয় এখন আমি খুব বুঝতে পারি। এই জন্যই যখন ভালো রেজাল্ট করতাম একটা না একটা গিফট আমার ধরা বাঁধা ছিলই, হয় পুতুল, না হলে কোনো জামা, কিছু না কিছু, আর না হলে যেই খাবারটা আমি খেতে সবথেকে ভালোবাসি সেটা পাপা হয় কিনে আনতো, আর যেই জিনিসটা হয়তো রান্না করে খেতে হবে সেটা আমার পাপা আবার রান্না করে দিত। মানে আমি হয়তো বায়না করতাম যে পাপা আজকে কিন্তু এটা খাবো, আমার বাবা খুব ভালো রান্না করতে পারে। তো যাই হোক, এখন দেখছি ইংলিশ আর ম্যাথস খাতাটা আজকে দিয়েছে, তো দেখছি কি সব কথাটাই গুড পেয়েছে। আমি এবার জিজ্ঞাসা করলাম, তুই সব একা করেছিস? বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি সব একাই করেছি, ম্যাম শুধু পাশে ওয়ার্ডটা লিখে দেয়, সেন্টেন্সগুলো আমাকেই বানাতে হয়, আর ম্যাথসেও তাই করতে হয়, শুধু নাম্বারসগুলো লিখে দিয়েছে, সব আমাকে একা করতে হয়েছে। তো একবার প্যারেন্ট টিচার মিটিংয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাম ওদের কি আপনি কি সব লিখে দেন নাকি ওরা একা একা করে? বলছে না না এখন ওরা একা একাই করে। রিসেন্টলি ও আমার কাছে একদম পড়তে বসতে চায় না, একটু পড়াশোনা করলেই বলে মাম্মা আর পারছি না, এবার একটুখানি খেলতে যাই। দুটো অঙ্ক করেই বলে মাম্মা কি হাত ব্যথা করছে, এই করে করে ওকে না একদম ঠিকভাবে পড়াতেই আমি পারি না। প্রায় এক সপ্তাহ আগে এই অ্যাডিশন সাবস্ট্রাকশন প্র্যাকটিস করিয়েছিলাম, সেটাই হয়তো ওর একটু মনে আছে, সেটাই ও করে ফেলছে স্কুলে। হ্যাঁ আমার থেকে সবাই দেখে দেখে করছিল। তাই? ওরে বাবা, তুমি হেল্প করেছো সবাইকে? আচ্ছা, এই তো গুড টিচার। আমি কোন দিক দিয়ে টিচার মনে হচ্ছে বলো তো একটুখানি? হ্যাঁ কোন দিক ওই তো দিয়ে? তুমি ম্যাথস, তো তোমার ম্যাথসটা দেখে দেখে করেছে, তার মানে তো তুমি টিচার হয়ে গেছো। আজকে আবার ও বলে রেখেছিল মাম্মা আমি কিন্তু পুজো করব, তাই আমি আজকে পুজোটা আর দিইনি। স্কুল থেকে এসে স্নান টান করে নিজে থালা বাসন মেজে জল টল এনে ওই পুজো করতে বসলো। তবে একটা কথা আমি একটুও মিথ্যে কথা বলবো না, ও এত সুন্দর বাসনটা মাজে। অল্প একটুখানি সার্ফ নেবে, বাসন মাজার যেই স্কচ ব্রাইটটা রয়েছে সেটা নেবে, নিয়ে সুন্দর করে মাজবে। আর যদি সাবান নাও থাকে ও হাত দিয়ে এত সুন্দর করে ডলে জিনিসটাকে পরিষ্কার করবে, সত্যিই দেখার মতন। আর ও যে সবসময় আমার সাথে পুজো করতে আসে তা না, অনেক সময় ওর কাকিমুনি আসে, অনেক সময় পরিমণি আসে, তখন ও অনেক সময় আসে। তো ওদেরকে দেখে 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 অনেক কিছু শিখে গেছে। আমাদের তো গোপাল আছে, তাই সকালে একবার পুজো হয়, ওই সময় আমার কাকি শাশুড়ি বা আমার দুই জা তারা হয়তো পুজো দিয়ে যায়। তো তারপরে বেলার দিকের পুজোটা আমি দিই। আর আমার মেয়ের যদি কোনো সময় ইচ্ছে করে ও সকালবেলাতেই আমাকে বলে যায় বা তার আগের দিন বলে রাখে যে মাম্মা আমি কিন্তু এসে পুজোটা দেব। তো আমি আর না করি না, কারণ ও যতটুকুই করুক না কেন ওটাই মন দিয়ে করে, ওটাই আমার ভালো লাগে। আর আমি সাথে থাকি, একটু হলেও থাকি, কোনো সময় যদি কিছু দরকার হয়, একদম তো বাচ্চা, যদি কিছু প্রয়োজন হয় তার জন্য আমি পাশেই বসে থাকি ওর। তবে ওকে কিছুই সেরকম বলে দিতে হয় না, ও একাই পারে করতে দেখি। মাঝে মাঝে তো মনে হয় আমার থেকে বেশি ভালো জানে, অনেক রকমের মন্ত্রও আবার নতুন নতুন শিখেছে, আমিও একটু কিছু শিখিয়ে দিয়েছি ওকে। তো সুন্দর যতটুকু পারে ওইটুকু দিয়েই ও পুজোটা করে। এই যে এখন ফুল দিচ্ছে একটা একটা করে। হ্যাঁ তুলসী পাতা কোথায়? তুলসী পাতা আজকে ছেঁড়া যায়। হ্যাঁ, এই তুলসী পাতা নিয়ে আসা হয়েছে তো, দেখ এই যে নিয়ে আসা হয়েছে। এখানে গণেশ আর লক্ষ্মী রেখে দে। শিব ঠাকুরকেও তুলসী পাতা দিতে নেই, শিব ঠাকুর হচ্ছে বেলপাতা। আমি ধূপকাঠিটা আবার একটু জ্বালিয়ে দিলাম, আগুনটা আর ওকে জ্বালাতে দিই না। সেটাও ও পারে যদিও, আমি জানি, কিন্তু ওকে আমি এটা করতে দিই না। একদিন অনেক ছোটোবেলা ও বুঝতে পারেনি, ও কী করেছে দেশলাই কাঠি এরকম জ্বালিয়ে দিয়েছে। এবার জ্বালিয়ে দিয়ে আবার ফু দিয়ে নিভিয়েও দিয়েছে। আমি দেখছি কি এরকম ধোঁয়া বেরোচ্ছে, না কোথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রে। ওকে যখন জিজ্ঞাসা করি আস্তে আস্তে করে, ও বলছে মাম্মা আমি না ভুল করে না দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছি। তারপরে আর কি দিয়েছি বকা।
সবাই নির্বিঘ্নে দেবালয় সেবা করিয়েছে ওই নমো ভগবতে বাসুদেবায় জোরে বলো। ভগবতে বাসুদেবায় ওই নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম কৃষ্ণায় বাসুদেবায় হরি তন্ময় রাধা কৃষ্ণ নাথায় গোবিন্দায় নমো নমঃ। তো আমার মেয়ের পুজো হয়ে গেছে, ও প্রসাদটা নিয়ে একটা জায়গায় রেখে আবার বাসনগুলো আবার ধুতে এসছে। আমি বললাম তো ধোয়ার দরকার নেই, আমি তো তোকে বলিনি বাসনগুলো ধুতে। বলছে না না আমি ধুয়েই রাখবো। তবে ধুয়েই রাখে, যখনই ও পুজো করে ও বাসনটা কী করে, পুজো করার পরে ও আরেকবার করে ধুয়ে রাখে। ফেলো না, পায়ে লাগবে তাহলে। বুঝতে পেরেছিস? তুলসী পাতাগুলো যাতে পায়ে না লাগে, গাছের গোড়ায় দিয়ে দাও। দেখি তুলেছিস ইয়ে প্রসাদ? তুলেছ দেখেনি না? পরে নিচে চলো, নিচে গিয়ে খাবে। আজকে বিকেলবেলা আবার একটু সরস্বতী পুজোর টুকটাক মার্কেটিং করতে বেরোতে হবে, তাই একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোবো। তো প্রথমেই ভাবছি ওর শাড়িটা কিনে নিই। আমার মেয়ে আবার শাড়ি পরতে প্রচণ্ড পছন্দ করে। এবার লাল পাড়ের সাদা শাড়িই কিনলাম। হলুদ আর লালে খুব একটা ভালো শাড়ি পেলাম না, তো ভাবলাম এবার সাদাই পরুক। তো প্রথমে ফলের দোকানে গেছি, মূর্তিগুলো কি সুন্দর না দেখতে। এখান থেকে নেব একটু খই, চাল, তারপরে বাতাসা, আরও যা যা লাগে ঠাকুরের। এরপর যাব হলো দশকর্মার দোকানে। এখানকার লিস্ট আমি আগেই করে রেখেছি, মানে যিনি পুজো করবেন উনিই আমাকে লিস্টটা দিয়েছিলেন। তো এই দাদাকে দেওয়ার পরে উনি বললেন যে আমি দেখে দেখে সব দিয়ে দিচ্ছি, আপনি আমাকে লিস্টটা দিন। তো উনি একটা একটা করে দিচ্ছে আর একটা একটা করে টিক মারছে। এই দোকানে শুধু পুজো বলে না, সব সময়ের জন্য এই ঠাসা মাল থাকে। বাবা রে বাবা, কি নেই এই দোকানে। আমরা এই দোকান থেকেই পুজোর যত সব জিনিস এখান থেকেই নিই আমরা, মানে দশকর্মার যা যা জিনিস লাগে। ওনাকে যখন আবার জিজ্ঞাসা করি দাদা এটা আমি কোন দোকানে পাবো বলুন তো, মানে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু মানে কিনতে হয় পুজোর জন্য, তখন উনি বলেন যে আপনি এক কাজ করুন না, এখান থেকে না নিয়ে আপনি না ওখান থেকে কিনুন। উনি আবার হেল্পও করে দেয় অনেক সময়। এখানে অনেকটা সময় লেগে গেল কিনতে কিনতে। এখন বাজে প্রায় 10টা কি 10:15 মনে হয়, হ্যাঁ 10:15 বাজে। এবার বাড়ি যেতে যেতে কতক্ষণ হবে কে জানে। আমার মেয়ের এবার ভেবেছিলাম একটা হলুদ আর লালেও কিনবো শাড়ি, কিন্তু এবার না পাওয়াতে এত মনটা খারাপ হলো, মানে ভালো পেলাম না। লাল পাড়ের সাদা শাড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ভেবেছিলাম আরেকটা শাড়িও কিনবো। ওর শাড়িটা একটু লাগে, ও ডান্সটা করে তো তো মাঝে মাঝে আর শাড়ি পরতেও ভালোবাসে। ও পরতে ভালোবাসে কিনা জানি না, বলতে গেলে আমিই পরাতে ভালোবাসি। আমার হাজব্যান্ড আবার বলে তুমি তো আর ওর জন্যে কিনছো না, তুমি ওকে সাজাবে তার জন্য তুমি কিনছো। আমার আবার এটা শুনতে ভালোও লাগে যে না না সত্যিকারেরই আমার নিজের শখগুলো ওর উপর দিয়ে মেটাই আর কি। ছোটোবেলায় নিজে খুব একটা শাড়ি পরতাম না, কিন্তু এখন যেহেতু আমি ওকে সাজাতে খুব ভালোবাসি, ওই জন্যই শাড়িটা কিনতে আমার খুব ভালো লাগে ওর জন্যে। এখন একটু রাত হয়েছে বলে ভিড়টা একটু কম, আমরা একটু রাতেই বেরিয়েছি। আমরা জানতাম যে একদম বিকেল বিকেল বেরোলে প্রচণ্ড ভিড় হবে। তো এই শাড়ির দোকানেও এবার একটুখানি দেখি হলুদ শাড়ি আছে নাকি। এবার খুব শখ ছিল লাল পাড়ে হলুদ শাড়ি পরাবো, সাদা লাল পাড়ে শাড়ি কেনারই আমার কথা, কিন্তু হঠাৎ করে ভাবলাম যে না একটা হলুদ শাড়িও কিনি, কিন্তু হলুদ শাড়ি খুব একটা ভালো পেলাম না।
তো ওটার জন্য এত মনটা খারাপ হয়েছে। এই দোকানে দেখি পাওয়া যায় নাকি, এরাও বলছে নেই। যেগুলো আছে সেগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না। হলুদ শাড়ি নেই বলবো না, যেগুলো আছে সেগুলো আবার পছন্দ হচ্ছে না। দোকানে ভিড় দেখেছো? রাত হলে কি হবে, এখনও ভিড়। অবশ্য পুজোটার জন্যই যতক্ষণ পারে দোকানটা বসে। চলো, আমাদের বাজার প্রায় শেষ, এখন বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।